বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দি নাইট অফ থ্রিলস। আজ আপনাদের জন্য অনির্বাণ বসুর লেখা চোরা মৃত্যু রহস্য। গল্পের প্রধান চরিত্রে অনিশ, গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি রাজদীপ। তো শুরু হচ্ছে আজকের গল্প, অনির্বাণ বসুর লেখা চোরা মৃত্যু রহস্য। আর হ্যাঁ, প্রতি রবিবার ঠিক রাত 8টায় এই রকম ধরনের আরও নিত্য নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দি নাইট অফ থ্রিলস। তাহলে শুরু হচ্ছে। ভূত দেখেছিস কখনো? সিরিয়াস্টোনে অনিশের এই হঠাৎ প্রশ্ন আমাদের এই শান্ত আড্ডার হালকা মেজাজকে যেন এক ধাক্কায় পাল্টে দিয়ে সম্পূর্ণ অন্যরকম চেহারা দিয়ে দিল। অফিসের কাজের চাপ সামাল দিতে দিতে একেবারে নাজেহাল হয়ে অবশেষে হঠাৎই কোনো রকম প্ল্যান প্রোগ্রাম না করে বিনা নোটিশে আমি আমার ছোটবেলার বন্ধু অনিশের ব্যারাকপুরের বাড়িতে এসে হাজির হয়েছিলাম গতকাল সকালে। অফিস থেকে যাকে বলে একেবারে ডুব, তাই এইরকম বেমাক্কা চলে আসাতে অনিশ তো ভীষণ খুশি হয়েছিল, যদিও আবার দস্তুর মতো চটেও গিয়েছিল। তুই একটা চিরকালের বাউন্ডুলে ইডিয়েট। দরজা খুলে দিয়েই আমার হ্যাভারস্যাকটাকে দেখে মন্তব্য করেছিল অনিশ। এখানেই আড্ডা কাটবি নাকি এটা তো স্টপ ওভার অ্যান্ড রুট টু মাউন্ট কৈলাস? আমার একটু ট্রেকিং করার অভ্যাস আছে, গত বছর মুক্তিনাথ ট্রিপ করে ফিরেছি। অনিশ অবশ্য যায়নি। আগে নো স্যার, আমি উপস্থিত তোমার স্কন্ধে অবস্থান করব ফর দ্য নেক্সট 5 days। তুই তো একটা যাকে বলে একেবারে রে। অনিশ তো হাইমাই করতে আরম্ভ করে দিল। তোর কি একটা কোনো আক্কেল নেই? একটু চুপ করে থেকে বলল, সে অবশ্য কোনো কালেই তোর ছিল না। একবার তুই যদি বলতিস আমি স্টেশনে যেতাম তোকে আনতে। আর তোর কি রে সেন্সটা? আর 5 মিনিট দেরি করলেই আমি অফিসে বেরিয়ে যেতাম। আমার ফ্ল্যাট বন্ধ হয়ে থাকতো আন্ডার লক অ্যান্ড কি। আমি বেরোলে আমার চাকর উদয়ও বেরিয়ে যায় পার্ট টাইম চাকরি করতে। করতিসটা কি তখন শুনি? কেন, ওই তো তোর বাড়ির উল্টো দিকে মাসিমার বিরিয়ানি, ওখানেই তোর অ্যাকাউন্টে খেতাম। ওরা তো তোকে চেনে, তুই বলেছিলি। আর তার পাশে তো জয়কৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, তাদের হালুয়া নাকি কলকাতার তাবর তাবর হোটেলে চায়, সেখানেও খেতাম। সবাই তো তাছাড়া তোকে চেনে, তাই না? অনিশ বরাবর একটু যাকে বলে সেলফ সাইডে থাকার ছেলে, পড়াশোনা করে, ইতিহাসে রীতিমতো ইন্টারেস্ট আছে। আমার ঠিক উল্টো, ওদের বহু পুরুষ ধরে ব্যারাকপুরে বসবাস। ব্রিটিশ আমলের পত্তনের আগে যতদূর জানি ওদের কাঠের পৈতৃক ব্যবসা ছিল। অনিশের আবার এইসব ধাতে সয় না, সে ব্যবসার কাগজপত্রের মধ্যে একদম থাকতে চায় না। নিজের পৈতৃক বাড়ির কিছুটা ভেঙে দিয়ে একটা 6 তলা মাল্টি স্টোরি তুলে তারই মধ্যে একটা ফ্ল্যাটে সে নিজের অফিস আর বইটই নিয়ে দিব্যি আছে। তার জমির কিছুটা অংশে একটা পোড়ো জমি আছে, যাতে কিছুটা অংশে বাগান আর একটা পুকুর আছে। আর সেটাও যদি তোর গায়ে লাগে, তাহলে তোর প্রাসাদ তুল্য ফ্ল্যাটের পাশে যে পুকুরটা আছে তারই মাছ তুলে ভেজে খেতাম। এই উত্তর শুনে অনিশ কিছুক্ষণ আমার দিকে কটমট করে তাকিয়ে রইল, তারপর আমার পিঠে একটা থাবড়া মেরে একগাল হেসে বলল, আয় আয় ভেতরে আয়। আমাকে আগে বললে আমি অফিসের ছুটি নিতাম। এখন তো আমাকে অফিসে ধু মারতেই হবে, তারপর তোর খাওয়া দাওয়া। আরে স্যার, কুছ পরোয়া নেই। তুই ভুলে যাচ্ছিস আমিও তোর মতোই অকৃতদার। তাছাড়া আমার অভ্যেস আছে নিজে রান্না বান্না করা। দিনটা খেয়ে গড়িয়ে বেশ ভালোই কাটলো। আমার অনারে অনিশ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে। আমার প্ল্যান ছিল স্রেফ ঘুমানো আর সন্ধ্যে থেকে রাত অবধি আড্ডা মারা। মাস 5 ধরে অফিসে কনস্ট্যান্ট কাজের প্রেশার গেছে।
ব্যারাকপুর স্বাস্থ্যকর জায়গা কি না তা আমার জানা নেই, কিন্তু স্রেফ একদিনে আমার যে রীতিমতো ফ্রেশ লাগছে তাতে কোনো সন্দেহ নেই। আসলে একটা জল আবহাওয়া আর ডেলি রুটিন চেঞ্জ হলে অনেক রিল্যাক্সড আর চাঙ্গা লাগে, এবং আমি খুব বিশ্বাসী করি যে এটা প্রত্যেকের জীবনেই খুব দরকার। তবে কলকাতার জলের পরে যে কোনো জায়গার জল যে শরীরের পক্ষে ভালো তা স্বীকার না করে উপায় নেই। পরের দিন সন্ধ্যেবেলা আমি আর অনিশ ওদের 6 তলার ছাদের ওপর দুটো ডেক চেয়ার নিয়ে বসলাম। মে মাস, গরম বেশ ভালোই, কিন্তু 6 তলার ছাদে গঙ্গার ফুরফুরে হাওয়ায় মন প্রাণ যেন একেবারেই জুড়িয়ে গেল। তারপর অনিশের সঙ্গে পুরনো দিনের কথা মনকে একেবারে তাজা করে দিল। উদয় মাঝে মাঝে উদয় হয়ে চা শরবত সার্ভ করে যাচ্ছে। পুরনো দিনের কথা বলতে বলতে হঠাৎ আমি বলে উঠলাম, কি রে, হোস্টেলে সুবীরকে ভূত দেখানোর কথা মনে আছে তোর? আমরা সব চাঁদা করে মুখোশ কিনতাম, বর্ষার রাত্রিরে আমি দাঁড়াতাম মুখোশ পরে আবছা আলোয়। প্ল্যান ছিল বাথরুম থেকে বেরোলেই মুখোশ পরা অবস্থায় দাঁত খেঁচাবো। আমাদের বাথরুমটা ছিল মেন বিল্ডিং থেকে একটু দূরে। মুচকি হেসে অনিশ বলল, লাগোয়া নয়। আরে সেখানেই তো হয়ে গেল গন্ডগোল। বৃষ্টিতে দাঁড়িয়ে আমি ভিজলাম, আর যেই ব্যাটা বেরুলো বাথরুম থেকে অমনি আমার এক হাঁচিতেই সব পণ্ড। এরপর অনিশ একটু হাসলো বটে, কিন্তু তারপরেই কিরকম গম্ভীর হয়ে আমাকে প্রশ্নটা করল, যার কথা আমি গোড়াতেই বলেছি। ওর কথা বলার মধ্যে একটা সিরিয়াস ভাব ছিল, যার জন্য বাধ্য হয়ে আমি তাকালাম ওর দিকে। ছাদটা অন্ধকার হলেও আশেপাশের ফ্ল্যাট থেকে ছিটে ফোটা আলো এসে অনিশের ওপর পড়েছে। তাতে দেখলাম ওর চোখে মুখে যেন একটা অদ্ভুত উত্তেজনা। কি বলতে যাচ্ছিল সে, কিন্তু ইশারায় বারণ করলাম আমি। একটা ছায়ামূর্তি ধীর পদক্ষেপে এগিয়ে আসছে আমাদের দিকে। সেকেন্ড খানেক পরে নিজের ভুলে নিজেই হেসে উঠলাম আমি। না, ছায়ামূর্তি নয়, উদয়। আসলে অন্ধকারে ভূতের উল্লেখ করলেই কিরম চারিদিকের পরিবেশটা একটা ভৌতিক চেহারা নেয়। অনিশের ফ্ল্যাটের ছাদে অবশ্য গাড়ি ঘোড়ার আওয়াজ কম, যদিও ওর ফ্ল্যাটটা বেশ জমজমাট জায়গায়। উদয় নিঃশব্দে এসে দুটো গ্লাসে আমপোড়া শরবত রেখে আমাদের এঁটো বাসনগুলো তুলে নিয়ে আবার নিঃশব্দে চলে গেল। একটু চুপ করে থেকে শরবতটাতে চুমুক দিয়ে জিজ্ঞাসা করলো অনিশ, জানিস তো কলকাতাতেও যেমন সাহেব ভূত আছে, ব্যারাকপুরেও আছে। আমি নিঃশব্দে শরবতটাতে চুমুক দিলাম। বেড়ে কুড়েছে আমপোড়া শরবতটাকে উদয়। একেবারে মন প্রাণ জুড়িয়ে যায়, কিন্তু যেহেতু ভূতের ব্যাপার উল্লেখ করা হয়েছে তাই আর মন প্রাণ জুড়লো না। একটা সাময়িক উত্তেজনাতেই হয়ে রইল ভরপুর। কলকাতা শহরে সাহেব ভূত আছে, জানিস তো? অনিশ আবার প্রশ্ন করল। আমি বললাম, জানি। আলিপুর অঞ্চলে জাজেস কোর্ট রোডে 1776 সালে ওয়ারেন হেস্টিংসের তৈরি বাড়িটায় নাকি ভূত আছে, অন্তত লোকে তো তাই বলে। এখন এই একবিংশ শতাব্দীতে রাত্রির 12টার সময় ঘোড়ায় টানা গাড়ির আওয়াজ শোনা যায়। এমনকি এও শোনা যায় ওর আরদালিরা নাকি ওকে অভ্যর্থনা জানাচ্ছে। কিন্তু আমি কোনোদিন শুনিনি, কারণ রাত্রিরে ওই বাড়ির আশেপাশে যাওয়ার সৌভাগ্য হয়নি কোনোদিন, যদিও ও ব্যাপারে আমার কিঞ্চিত ইন্টারেস্ট আছে। জানিস দেখছি। আমি চুপ করে রইলাম। দূর থেকে একটা ট্রেনের হুইসেল ভেসে এলো আমার কানে। অনিশের ফ্ল্যাট স্টেশনের খুব কাছে না হলেও এখান থেকে ট্রেনের আওয়াজ যেন আরও বেড়ে যায়। তার একটা কারণ বোধ হয় যে চারিদিকের আওয়াজ ক্রমশ কমে আসে। এখানেও সাহেব ভূত আছে। কোথায়? অনিশের বাবার আমলের একটা ডেক চেয়ারে আধ শোয়া হয়ে শুয়েছিলাম আমি। ওর কথায় নড়ে চড়ে উঠে বসলাম। ভারী আরামের এই জাহাজের ডেক চেয়ার। এখানে বসে তো দূরের কথা, দেখতেও পাওয়া যায় না। এখানে মানে ঠিক শহরের দিকটায় নয়, অন্য দিকটায়, ক্যান্টনমেন্ট এরিয়ায়। যদি চাস তো কাল একবার দেখতে যাওয়া যাবে স্পটটা। না না, আমার আপত্তি নেই।
শরবতের গ্লাস তুলে নিয়ে জবাব দিলাম আমি। তোকে দেখতে এসে যদি তোর একটা জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে আর মন্দ কি? তুই ব্যারাকপুর সম্বন্ধে কি জানিস? আমার ঠাট্টাটা গায়ে না মেখে একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলো অনিশ। খেয়াল করলাম তার শরবত খাওয়া শেষ। তা এক মঙ্গল পাণ্ডের ব্যাপার ছাড়া আর কিছু জানাবার আছে নাকি? আমি পাল্টা প্রশ্ন করলাম। 29শে মার্চ 1857 সালে মঙ্গল পাণ্ডে এক সাহেবকে গুলি মেরে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন তৎকালীন যুগের পরম পরাক্রমী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। তারপর কোর্ট মার্শাল, এরপর 8ই এপ্রিল তার ফাঁসি এই ব্যারাকপুরেই। তুই কি তার? আমাকে থামিয়ে দিয়ে বলে চলল অনিশ। কিন্তু আমি তার কথা বলছি না। 1772-এ কোম্পানির ফৌজি ব্যারাক স্থাপিত হয় এখানে, সেই থেকে এই নাম। তার আগে ব্যারাকপুরের নাম ছিল। আমার দিকে নিজের ডেকচিয়ারটা একটু টেনে নিয়ে ঝুঁকে পড়ে বলল অনিশ। কলকাতার প্রতিষ্ঠাতা যাকে বলা হয় সেই জব চার্নক, তার সঙ্গে এ নামের কোনো সম্বন্ধ নেই। যদিও তিনি আদৌ কলকাতার প্রতিষ্ঠাতা কিনা তা নিয়ে অনেক মতভেদ আছে। কারণ অনেকে মনে করেন যে আর্মেনিয়ানরাই হচ্ছেন কলকাতার আসল প্রতিষ্ঠাতা। মোটের ওপর চাণক্য কথাটা দুটোর তাৎপর্য হতে পারে। এক, এটা এসেছে মৌর্য বংশের চন্দ্রগুপ্ত চতুর্মন্ত্রী চাণক্যর কাছ থেকে, অথবা চানা থেকে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, চানা মানে ছোলা? সে তো ঘোড়ার খাদ্য রে। মনে পড়ে গেল সেদিন সকালবেলা গড়ের মাঠে হাওয়া খেতে গিয়ে দেখি দুটো টাট্টু ঘোড়ার মুখে দুটো বস্তা বাঁধা, মুখ নিচু করে লক্ষ্মী ছেলের মতো ব্রেকফাস্ট সারছে। কেন শুধু ঘোড়া, কেন মানুষের নয়? কালই তো ছোলার ডাল, লম্বা বেগুন ভাজা, দরবেশ আর লুচি দিয়ে ডিনার সারলি। যাকে যা বলে যা। 1772-এ ব্রিটিশ সাম্রাজ্য স্থাপিত হয়নি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হর্তাকর্তা বিধাতা। নিজেদের সেফটির জন্য এবং ব্যবসা বৃদ্ধির জন্য তারা ফৌজ রাখত। তাদের গভর্নর জেনারেলকে লাট বাহাদুর বলতো, তা জানিস বোধ হয়। আরে হ্যাঁ রে বাবা। আমি শরবত খাওয়া শেষ করে গ্লাসটা নামিয়ে রাখলাম। তারা নাকি প্রায় উইকেন্ড বেড়াতে আসতো এখানে, এসবই বলে চলল অনিশ। মোটামুটি 1772 সাল থেকেই ব্যারাকপুর গড়ে ওঠে কোম্পানির গুড উইকেন্ড স্পট হিসেবে। লাট বাহাদুরের ওই বাগান বাড়ি, তারপরে লর্ড ওয়েলেসলি তো চিড়িয়াখানা পর্যন্ত তৈরি করেছিলেন ব্যারাকপুরে। কিন্তু দুঃখের বিষয় সেটা টিকলো না। অনিশ একটু থামল। আমি কিন্তু এখন বুঝতে পারছি না যে এর সঙ্গে অনিশের ভূতের উল্লেখের কি সম্পর্ক থাকতে পারে। এদিকে রাতও বাড়ছে, চারিদিক কিরকম চুপ হয়ে আসছে। একটা সাইকেল রিক্সা ঠুনঠুন করতে করতে চলে গেল। খুব আস্তেই তার আওয়াজ পেলাম, যেন বহু দূর থেকে সেটা আসছে। তুই হয়তো ভাবছিস যে এসবের সঙ্গে সাহেব ভূতের কি সম্পর্ক থাকতে পারে, কিন্তু তোকে এই ইন্ট্রোডাকশনটা দিলাম যাতে তোর একটা মোটামুটি আইডিয়া হয় যে তখনকার দিনকাল এখানেই কিরকম ছিল। অনিশের গলা আবার ভেসে এলো। সে এক এলাহি ব্যাপার, কারণ বড়লাট বেড়াতে এসছেন, আর তার সঙ্গে সাঙ্গপাঙ্গ, সিপাই, লস্কর, লটবহর সব চলেছে। অনেকটা আগেকার দিনের রাজারা যেমন তাদের পাত্রমিত্র সভাসদগণ নিয়ে মৃগয়া যেতেন, সেরকম মোটামুটি একটা চলমান রাজপ্রাসাদ আর কি। এদের সঙ্গে অনেক হোমরা চোমরা মন্ত্রী আমলাও যেতেন, এবং তাদের মধ্যে সবাই যে খুব ভালো ছিলেন তা নয়। অনেক বদমেজাজি সাহেবও ছিলেন, যেমন উইলিয়াম টেগার। কে তিনি? ইতিহাসের পাতায় তো এনার কোনো নামগন্ধই নেই। কিন্তু লোক মুখে শোনা যায় যে এনার মতো অত্যাচারী এবং বদমেজাজি নীলকুঠির সাহেব নাকি আর দুটো পাওয়া যেত না। কথায় কথায় ইনি এদেশের লোকেদের উপর নির্দ্বিধায় অত্যাচার করতেন, এবং সামান্য কারণে তাদের প্রাণনাশ করতে একদম পেছোপা হতেন না। অত্যন্ত রহস্যজনকভাবে মৃত্যু হয় এই ব্যারাকপুরেই, এবং যেখানে তার মৃত্যু হয় সে বাড়িটা এখন এক পোড়ো বাড়ি। যদিও সে সময় সেটা ছিল যাকে বলে আস্তাবল। লোক মুখে শোনা যায় যে তার ভূত নাকি এখনো সেই বাড়িটায় হানা দেয়,
কারণ তা ছিল অপঘাতে মৃত্যু। কিভাবে হয়? জানি না, মাথা নেড়ে বলল অনিশ। তবে সে বাড়িটার কিছুটা অংশ এখন আছে, এদিকে নয়, ক্যান্টনমেন্ট এরিয়াতে। মানে এখন যেখানে ইন্ডিয়ান আর্মির ঘাঁটি। পারতপক্ষে কেউ ওদিকটা মারায় না। আমি বিস্তর বইপত্তর ঘাঁটাঘাঁটি করেছি, কিন্তু উইলিয়াম টেগার্টের মৃত্যুর রহস্যের কোনো কিনারা করতে পারিনি। কোনো সঙ্গীও পাইনি যার সঙ্গে এ বাড়িতে রাত কাটানো যায়। রাত কাটালে হয়তো এ রহস্যের উদ্ঘাটন করা যেত। তাই ভাবছিলাম, তুই যখন এসেছিস তাহলে। কথা না বাড়িয়ে আমরা ঠিক করি যে পরের দিনই আমরা ওখানে রাত কাটাবো। আমার অ্যাডভেঞ্চারের নেশা আছে, পাহাড়ে ট্রেকিং করেছি অনেক, অনেক রকম বিচিত্র অভিজ্ঞতাও রয়েছে, কিন্তু কোনোদিন ইয়েতি বা অ্যাবনর্মাল স্নোম্যান বা যাকে তিব্বতী ভাষায় বলে মিগই এর দর্শন পাইনি। অবশ্য সেটা পেলে যে খুব সুখকর হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ তিনি খুব সজ্জন ব্যক্তি বিশেষ কি না সেটা হলফ করে কেউ বলতে পারে না। কিন্তু বাড়ির কাছে এই ব্যারাকপুরে বসেই যদি 200 বছরের এক সাহেব ভূতের দেখা মেলে তাহলে তাতে আর মন্দ কি। আমাদের বাড়ির চারপাশটা কিন্তু একবার দেখে নেওয়া দরকার। ভূত দেখতে গিয়ে পোকামাকড় বা সাপ খোপের কামড় খেয়ে একটা কাণ্ড বাঁধাতে আমি মোটেই রাজি নই। বেশ তো, কাল আমার ছুটি। কাল বিকেলেই সার্ভে করে নিয়ে কাল রাত্রিরেই না হয় আমাদের নৈশ অভিযানে বেরোনো যাবে। অনিশের মুখে বাড়িটার সম্বন্ধে শুনে আমার যেমন ধারণা হয়েছিল, চাক্ষুষ দেখে মনে হলো বাড়িটা যেন আরও পুরনো। এককালে বিরাট একটা স্ট্রাকচার ছিল নিশ্চয়ই, কিন্তু এখন শুধু তার বেশ কিছু অংশই অবশিষ্ট আছে। অবশ্য সেখানে কতখানি নিরাপদভাবে রাত কাটানো যেতে পারে তা একটা প্রশ্ন বটে। তার কারণ একটা বিরাট বড় বট গাছ আর তার ডালপালা শিকড় বাকড় যেন বাড়িটাকে আষ্টে পিষ্টে জাপটে ধরেছে, এক্কেবারে তার প্রাণ বের করে দেওয়ার চেষ্টা করছে। এভাবে বাড়িটা যে কতদিন টিকে থাকবে তা বলা মুশকিল। বাড়িটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা পায়ে হাঁটা ব্রিজ, স্টিলের তৈরি, যেটা একটা মরা খালের ওপর দিয়ে চলে গিয়ে ওপাশে একটা ঝোপঝাড় মিশ্রিত মিনি জঙ্গলে হারিয়ে গেছে। ম্লান দিনের আলোতেও বোঝা যাচ্ছে যে ওদিকটা বেশ ঘন, বসতি যেন ওদিকটায় নেই বললেই চলে। আমাদের এদিকে বসতি হলেও তা অনেকটা দূরে, এবং যা আছে তা সমস্ত বড় বড় কম্পাউন্ডওয়ালা আর্মির বাড়ি। এইসব বাড়িগুলো থেকে আলো যা ছিটে ফোটা আসছে তাতে পরিবেশটা হয়ে উঠেছে আরও গা ছমছমে এবং রহস্যময়। ঠিক আছে, মনে হলো বাড়িটায় ভূত থাকলেও থাকতে পারে। তা কটায় আসবি? টেনিস মানে রাত্রি 10টায়? উইথ কার্বনিক অ্যাসিড, টর্চ অ্যান্ড কফি। ওকে, আমি মাথা নাড়লাম। কার্বনিক অ্যাসিড সাপ পোকামাকড় তাড়াবে আর কফি তাড়াবে ঘুম। যদিও ঘুম কতখানি আসবে বলা মুশকিল। কি রে, ভিতরটা একবার দেখবি নাকি? অনিশ জিজ্ঞাসা করলো। আমি কোনো কথা না বলে এগিয়ে গেলাম। বাড়ির ভেতরটাকে বাড়ির ভেতর না বলে ঘরের ভেতর বলাই ভালো, এবং সেটার অবস্থা দেখি বাইরের মতোই অথৈবচ। ব্রিটিশ আমলের সরু সরু ইট, দেওয়ালে যেন কোনো রকমের সেঁটে আছে, আর তারই মধ্যে দিয়ে বটগাছের শেকড় বাকড় উঁকি মারছে। দরজা আছে, দুটো জানালাও আছে, তবে বলা বাহুল্য তাতে কোনো ফ্রেম নেই। কাগজ আর ঝেঁটাও নিয়ে আসতে হবে রে, না হলে আর বসা যাবে না। অনিশ দেখি এক দৃষ্টে হাড় পাঁজরা বের করা দেওয়ালের দিকে তাকিয়ে আছে। ওর দিকে তাকাতেই একটা দেওয়ালের দিকে দেখিয়ে বলল, আমার মনে হয় এখানেই ঘোড়াগুলো দাঁড়াতো। দেওয়ালের এখানটায় যে খাঁজটা দেখছিস, খুব সম্ভবত এখানেই লোহার পাত ফিক্স করা থাকতো, আর তাতেই ঘোড়াগুলোকে বাঁধা হতো দড়ি দিয়ে। টেগার্ট অন্যান্য সাহেবদের মতো সহিসের হাতে ঘোড়া তুলে দিয়ে লাট সাহেবের পার্টিতে যেতেন। যদিও শুনেছি তার সময় জ্ঞান ছিল ভয়ঙ্কর।
কারণ তিনি ছিলেন যাকে বলে বেহেড মাতাল। আমি খেয়াল করলাম যে ওই জায়গাটা ঘরের মেঝেগুলো দেওয়ালের মতোই ইট বার করে আছে। সেদিকেই অনিশের দৃষ্টি আকর্ষণ করাতে ও আমাকে জবাব দিল, দেখেছি। এটাই যে আস্তাবল ছিল তাতে কোনো সন্দেহ নেই। মেঝেতে ওরকম থাকলে ঘোড়ার চলতে সুবিধে হয়। এটা হলো ইংরেজিতে যাকে বলে কোল্ড স্ট্রিট। অনেক পুরনো ট্রাম লাইনের ওপর দেখবি এটা আছে। আর ভবানীপুরের যদুবাবুর বাজারের কিছু অংশ তো আছেই। ওটাও এককালে আস্তাবল ছিল। আরও মিনিট পাঁচেক দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। একটা জিনিস খেয়াল করেছি যে বাড়িটার দেওয়ালে পোকামাকড় আর মাকড়সার জাল নেই বললেই চলে। ঝুল যা আছে তা খুবই সামান্য। বাড়ির বাইরে একটা ব্রিজ আছে, আগেই বলেছি। এবার লক্ষ্য করলাম যে সেটা বাড়ির বাঁ দিকে। বাড়িটার ডান দিকে একটা এবড়ো খেবড়ো সিমেন্টের রাস্তা, যার একটা প্রান্ত এঁকে বেঁকে চলে গেছে আর্মি ক্যান্টনমেন্টের দিকে, আর অন্যটা একেবারে সোজা বেশ কিছুটা গিয়ে স্ট্রেট মিশছে ব্যারাকপুরের মেইন রোডের সঙ্গে। আমরা ওই দিক দিয়েই হেঁটে এসেছি, ওই দিক দিয়েই ফিরব। আসার সময় খেয়াল করিনি, এবার খেয়াল করলাম। রাস্তার দুধারে বেশ ভালোই জঙ্গল, আর তার পাশেই খালটা উঁকি মারছে। এই রাস্তাটা সোজা চলে গেছে মঙ্গল পাণ্ডে পার্কের দিকে। আর্মি ক্যান্টনমেন্টের দিকে আঙুল দেখিয়ে অনিশ বলল, ভারী মনোরম জায়গা। যদি সব কিছু ভালোয় ভালোয় উতরে যায় তাহলে কাল সকালে এক রাউন্ড মর্নিং ওয়াক উইথ লেমন টি সেরে আসতে পারি। আমি কোনো উত্তর দেওয়ার আগেই একটা আওয়াজ শুনে উঠে দাঁড়ালাম। একটা দুধওয়ালা সাইকেলে করে দুধ বিলি করতে বেরিয়েছে বা করে ফিরছে। তার সাইকেলের দুপাশেই ঝোলানো দুধের ক্যান। আমাদের দিকে কিরকম অবাক দৃষ্টিতে তাকাতে তাকাতে সে চলে গেল, আর আমরাও ঘরমুখো রওনা হলাম। রাত্রির 10টা। আমরা যখন এসে পৌঁছালাম তখন পুরো পরিবেশটা যে এতটা চুপচাপ হয়ে যাবে ভাবতেও পারিনি। বিকেলে যে আলোর ছিটে ফোঁটা ছিল তা একেবারে গায়েব হয়ে যাওয়ায় রহস্যময় ভাবটা কিছুটা কমে গেছে ঠিকই, কিন্তু একটা জমাট চাপা অন্ধকার যেন ভীষণভাবে আমাদের বুকের ওপর একদম চেপে বসে আছে। একটা ঝিঝি পোকার কনস্ট্যান্ট ডাক আর মাঝে মাঝে শেয়ালের ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই। বিকেলের লাল আলোয় স্টিলের ব্রিজটাকে দেখেছিলাম, এখন ফিকে চাঁদের আলোয় দেখলাম সেটা যেন একটা রূপোর মোটা ফিতের মতো চকচক করছে। ট্রেকিংয়ের সময় আমার স্বাদের অলিম্পাস ক্যামেরা আমার সঙ্গেই থাকে, কিন্তু এবার সেটাকে আনিনি। থাকলে খুব একটা ভালো ছবি তোলা যেত। হঠাৎ দেখলে মনে হয় চারপাশের জমাট অন্ধকারে একটা নকশা কাটা রূপালী স্ট্রাকচার যেন শূন্যে ভাসছে। মিনিট 5 মধ্যে আমরা একটা অপেক্ষাকৃত কম ধুলোওয়ালা জায়গায় টর্চ আর কাগজের সাহায্যে পরীক্ষা করে মাটিতে বসে পড়লাম। খেয়াল করলাম গরমকাল হলেও মাটিটা সেই অনুপাতে বেশ ঠান্ডা। কাগজের কাপে কফি ঢালতে ঢালতে অনিশ বলল, বেশ অনেকক্ষণ ধরেই জেগে থাকতে হবে মনে হয়। আশা করি কফিটা কাজে দেবে। কফিতে চুমুক দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, বেড়ে বানিয়েছে কফিটা উদয়? রাত্রিরে ডিমের ডালনা আর গরম রুটিও হয়েছিল, সেটাও ছিল একেবারে তোফা। ছোকরার যে রান্নার হাত আছে তাতে কোনো সন্দেহ নেই। অনিশ উঠে দাঁড়িয়ে নিঃশব্দে ছিপি খুলে বোতল থেকে কিছুটা অ্যাসিড আমাদের চারপাশে ফোঁটা ফোঁটা করে ছড়িয়ে দিল। আসলে মেঝেতে বেশি অ্যাসিড দিলে সেটা যদি আবার আমাদের দিকে গড়াতে আরম্ভ করে তাহলে উল্টো বিপত্তি হওয়ার চান্স আছে। বলা বাহুল্য আমাদের কথাবার্তা চাপা গলায় হচ্ছিল, আর টর্চও আমরা জ্বালিনি, কারণ জানলা দিয়ে ভালোই চাঁদের আলো আসছে, আর তার জেরে আমরা সবই দেখতে পাচ্ছি, যদিও চন্দ্রদেবকে দেখতে পাচ্ছি না ঠিকই। জানলা থেকে একটু সরে বস, চাপা গলায় মন্তব্য করলো অনিশ। পাশেই আর্মি ক্যান্টনমেন্ট। নেহাত কারো যদি চোখে পড়ে অন্ধকারে আমরা এরকম ঘাপটি মেরে বসে আছি,
তাহলে আর যাই হোক, আমরা যে সাহেব ভূতের দর্শন প্রার্থী তা কেউ বিশ্বাসই করবে না। কথাটা মন্দ বলেনি অনিশ। মাটিতে ঘষটে সরে আসতেই একটা বিকট আওয়াজ কানে এলো। ঝিঝি পোকার কনস্ট্যান্ট ডাক, আর তার মাঝে মধ্যেই শেয়ালের হুক্কা হুয়া। জমাট অন্ধকার ভরা নিস্তব্ধতাকে যেন আরো ছারখার করে দিল এই পিলে চমকানো কর্কশ অথচ বিষাদময় সুর। পেঁচা, অম্লান বদনে বলে উঠল অনিশ। আমি কোনো কথা না বলে জলের বোতল থেকে এক ঢোক জল খেয়ে চোখে মুখে জলের ঝাপটা দিলাম। অনিশ স্রেফ তাকালো আমার দিকে, কোনো মন্তব্য করলো না। 11। একটা চাপা নিঃশ্বাস ছাড়ার মতো আওয়াজ করে উঠল অনিশ। অর্থাৎ আমরা আসার স্রেফ 1 ঘন্টা কেটেছে, আর ঘন্টা 6 আমাদের এভাবে কাটাতে হবে, কারণ ভোর 5টার আগে দিনের আলো ফুটবে বলে মনে হয় না। যদি মিস্টার ভূতের দর্শন পাওয়া যায়, আশা করি তার মধ্যেই হবে। কোনো কিছু পেতে গেলে যে অসীম অধ্যাবসায়, ধৈর্য এবং সহিষ্ণুতার প্রয়োজন, এবং ভূত দর্শনও যে কোনো এক্সেপশন নয়, তা বিলক্ষণ মালুম হতে লাগলো। রাত বাড়ছে, ঝিঝি পোকার ডাক একটু ম্লান হলো। এই বাড়িতেই তো তেগার সাহেবের অপমৃত্যুর কথা বলেছিল অনিশ। তা সেই ঘরটা কি এখনো অবশিষ্ট আছে? একটা আস্থা বলে এক নীলকুঠির দুর্দণ্ড প্রতাপ ফিরিঙ্গি জমিদারের মৃত্যু হয় কি করে? যে ঘরে হয়েছিল সেই ঘরটা নিশ্চয়ই এই বটগাছের চাপে এতদিনে ভেঙে গেছে। তাহলে সেই সাহেব ভূত কি এই ঘরে আর আসবে? না, ওসব আর ভাববো না, ভেবে লাভ নেই। যদি কপালে থাকে তাহলে দেখা যাবে, না হলে ব্যাড লাক। আর এক রাউন্ড কফি নেবার জন্য হাতটা বাড়িয়েছি, এমন সময় আওয়াজটা কানে এলো। সময়টা আমার বেশ মনে আছে, কারণ ঠিক তক্ষুনি আমার কোয়ার্টজ ঘড়িতে পিক পিক করে 12টা বাজলো। আওয়াজটার মধ্যে একটা রাজকীয় গাম্ভীর্য আছে, একটা বনে দিয়ে আনা আছে, যেটা আজকাল একদম শোনা যায় না। পর মুহূর্তেই বুঝতে পারলাম সেটা কি, একটা গির্জার আওয়াজ। সঙ্গে সঙ্গে খটকা লাগলো, এই গণ্ডগ্রামে গির্জা এলো কোথা থেকে? থাকলে নিশ্চয়ই বলতো অনিশ। ও কি জানে না এটার অস্তিত্ব? কিন্তু তা তো মনে হয় না। ওর কথাবার্তা শুনে মনে হয় ও রীতিমতো পড়াশোনা আছে ব্যারাকপুর সম্বন্ধে। ওকে জিজ্ঞাসা করতে গিয়ে ওর দিকে তাকিয়ে দেখি দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, মাথাটা নিচু, চোখটা বোঝা। ও কি ঘুমিয়ে পড়লো নাকি? না, ঘুমিয়ে পড়ার ছেলে তো ও নয়। ওই তো ওর পাশেই রাখা রয়েছে আধ খাওয়া ব্ল্যাক কফির কাগজের গেলাস। ডাকতে গিয়েই বাইরে থেকে আসা একটা মৃদু কম্পনের আওয়াজ শুনে জানলা দিয়ে বাইরে তাকাতেই আমার বুকের রক্ত একেবারে হিম হয়ে গেল। সেই স্টিলের ব্রিজটা অল্প অল্প কাঁপছে, সেটা রূপলি রং আর তাতে নেই, বরং একটা রুক্ষ তামাটে ভাব এসেছে। বেশ বুঝতে পারছি যে ওটা আর স্টিলের নয়, সম্পূর্ণ কাঠের, এবং ওই ফিকে চাঁদের আলোয় বুঝতে পারছি সেটা রীতিমতো দুলছে। কাঠের ব্রিজের ওপর ছায়ার ঘোড়ার ওপর চেপে সোজা তীর বেগে এগিয়ে আসছে আমাদের দিকে। ফিকে আলোর ওপর দুটো আধকালো ছায়া, তাদের কিছু কিছু জায়গায় আলো পড়ে যেন ক্ষণিকের বিদ্যুতের মতো চকচক করছে। আর গির্জার গুরু গম্ভীর আওয়াজ ছাপিয়ে ভেসে আসছে ঘোড়ার খুঁড়ের আওয়াজ। আওয়াজটা যেন চতুর্দিকের জঙ্গলের নিস্তব্ধতাকে একেবারে ভেঙে খান খান করে দিচ্ছে। এক ঝলক তাকিয়ে দেখি বন জঙ্গল, যেটা আরো ঘন, আরো গভীর, আরো অবিন্যস্ত হয়ে উঠেছে। আর খালের জল, সেটা আর খাল নয়, রীতিমতো নদী। গঙ্গায় গিয়ে মিশেছে নাকি সেটা জানি না, স্রেফ শুনতে পাচ্ছি সেই আওয়াজ, যার একটা তাল আছে, লয় আছে, ছন্দ আছে। এইবার গির্জার ঘড়ির আওয়াজটা শতগুণ বেড়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গে আমাদের ঘর ভরে গেল একটা বিদেশি সেন্ট, আতর আর ঘোড়ার গন্ধে মেশানো এক বিচিত্র গন্ধে। তারপরই শুনতে পেলাম পরিষ্কার সাহেবী উচ্চারণে এক মরণ হুঙ্কার। Hurry up and change my horses so you dirty nigger! পর মুহূর্তেই আমার হাতের খুব কাছে কি একটা সরাত করে এসে পড়ল। আমার সেদিকে তাকাবার কোনো শক্তি নেই, কারণ বেশ বুঝতে পারছি আমার সামনে যে ছায়ামূর্তি এসে উপস্থিত হয়েছে সেটা সেই কুখ্যাত উইলিয়াম টেগরের প্রেতাত্মা ছাড়া আর কেউই নয়। পাশেই একটা ছায়া, তবে সেটা কোনো মানুষের নয়, ঘোড়া।
সেটা ফোঁস ফোঁস করে ঘাড় নাড়ছে। টেগটের ছায়া এইবার ঘোড়া থেকে নেমে এক পা করে আমাদের দিকে এগিয়ে এলো। এবার সেটা দাঁড়িয়ে পড়ল একটা জায়গায়। অনিশ যে জায়গাটাকে আস্তবল বলেছিল ঠিক সেই জায়গাটা। এবার তার হাতে উঠল, কি আছে তার হাতে? একটা সরু ফিতের মতন চাবুক নাকি? সাহেব ভূত হোক আর যেই হোক, ফের যদি ওটা আমাদের দিকে ধার্য হয় তাহলে। একটা আওয়াজ শুনে দেখি হঠাৎ অনিশ উঠে দাঁড়িয়েছে। সে যেন অর্ধ চৈতন্যের মতো টেগাটের ঘোড়ার ছায়ামূর্তি একেবারে সামনে, এবং মন্ত্রমুগ্ধের মতো কি একটা নিয়ে ডান দিক থেকে হঠাৎই যেন চাপটে ধরল ঘোড়ার বাঁ পায়ের খুর। পর মুহূর্তেই শুনলাম এক রক্তহীন করা অশরীরী চিৎকার, আর তারপরেই দেখি সেই ঘোড়ার ছায়ামূর্তি পিছনের দুটো পা সজোরে গিয়ে লাথি মারল তার মনিমের গায়ে, এবং সমস্ত নিস্তব্ধ অন্ধকারকে ছাপিয়ে শুনলাম টেগারের এক মর্মান্তিক চিৎকার। You dirty nigger! I will kill you! I will kill you! এক অপার্থিব শক্তি যেন আমার সমস্ত ইন্দ্রিয়, মন, চেতনাকে এক লহমায় গ্রাস করে আচ্ছন্ন করে তলিয়ে দিয়ে চলেছে ঘোর অন্ধকারে। কিন্তু সেই সংকটময় মুহূর্তে আমার সমস্ত শক্তি প্রয়োগ করে দেখলাম উইলিয়াম টেগার্টের চাবুক হাতে আমাদের মারতে উদ্যত ছায়ামূর্তি যেন হঠাৎ নিষ্প্রাণ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আর রাত্রের সমস্ত জমাট নিস্তব্ধতা আমার মনকে একেবারে তলিয়ে নিয়ে গেল গভীর অন্ধকারে। বাবুজি, বাবুজি! ঘুমটা ভাঙলো কাঠ ঠেলাতে। ধর্মরিয়ে উঠে দেখি কালকের সেই দুধওয়ালা চিন্তিত মুখে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি চোখ মেলে তাকাতেই সে জিজ্ঞাসা করলো, सब ठीक है तो बाबूजी? कल সন্ধ্যেবেলা আমি দেখলাম কি आप लोग এখানে ঘুরঘুর করছেন। सोचलाम कि एक बार बोली ये ভূত বাংলা হে, যাবেন না? এখন যাচ্ছিলাম তো सोचलाम एक बार দেখে লি सब ঠিক আছে কিনা। सब ठीक है तो? ভোর হয়েছে। কালকে রাত্রিরের সেই নিস্তব্ধতা মিশ্রিত ভয়াবহ অভিজ্ঞতার কোনো নামগন্ধই নেই, বরং চারিদিকে একটা শাশ্বত স্নিগ্ধ রূপ মনটাকে আরও শান্ত করে তুলেছে। কোথায় যেন একটা কোকিল ডেকে উঠল। পাশে ফিরে দেখি অনিশ ঘুমোচ্ছে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক মনে হলো। আমি দুধওয়ালাকে ধন্যবাদ জানিয়ে অনিশকে ডেকে তুললাম। কোথায় যেন একটা মার্চিংয়ের আওয়াজ পেলাম। বুঝলাম আর্মির লোকেরা নিজেদের ডেইলি ফিটনেস প্রোগ্রাম আরম্ভ করে দিয়েছে। অনিশ আমার দিকে চোখ মেলে তাকাতেই আমি ইশারায় আমাদের নতুন অতিথির উপস্থিতির কথা জানাতে সেও বুঝতে পেরেছে রাত্রিরের অভিজ্ঞতার কথা। কোনো উল্লেখ না করে দুটো আজে বাজে এক্সকিউজ দিয়ে গায়ের ধুলো ঝেড়ে জিনিসপত্র গুটিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি জঙ্গলের সেই ভয়াবহ ভাবটা আর নেই, আর ব্রিজ এবং খাল তাদের যথারীতি পুরনো চেহারায় ফিরে গেছে। আচ্ছা, তোদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কি সহিস ছিল, মানে এমন কিছু জানতিস? সেদিন সন্ধেবেলায় আমি জিজ্ঞাসা করলাম। আমি আর অনিশ ওর ছাতের ওপর এসে বসেছি। 7টা বাজে। উদয় কিছুক্ষণ হলো আমাদের তরমুজের শরবত দিয়ে গেছে। অনিশ কোথায় সারাদিন টোটো করে ঘুরে এই মাত্র ফিরেছে। সারাদিনে ওর সঙ্গে আমার এই প্রথম কথা হলো। না, ছিলেন না। নিজের ডেক চেয়ারে বসে বেশ জোর দিয়েই বলল অনিশ। তারপর নিজের শরবতটাতে একটা চুমুক দিয়ে কিছুক্ষণ পরে বলল, উইলিয়াম টেগার্টের মৃত্যুদিনও জানতে পারলাম। আমি তাকিয়ে রইলাম অনিশের দিকে। আমার মনে একটা সন্দেহ দানা বাঁধছে, কিন্তু তবুও উত্তর ওর কাছ থেকেই শোনা যাক। 22শে মে 1808। 22শে মে 1808। অর্থাৎ গত রাত্রির 12টায় কুখ্যাত অত্যাচারী উইলিয়াম টেগার্টের মৃত্যুর 200 বছর হলো। কিন্তু কে যে তার অত্যাচারীর হাত থেকে বিপন্ন লোকদের উদ্ধার করেছিল সেটা কি অনিশ কোনো রকমভাবে জানতে পেরেছে? শুনেছিলাম আমার এক পূর্বপুরুষ দেবীপ্রসাদ সিংহের অকাল মৃত্যুতে আমরা জমিদারি ছেড়ে ব্যবসার পথে অগ্রসর হই। অনিশের গলা যেন বহু দূর থেকে ভেসে এলো। দেখি সে উঠে দাঁড়িয়ে পিছনে হাত দিয়ে পায়চারি করছে। আমি চুপ করে রইলাম। প্রায় 7:30 বাজে।
কিন্তু মনে হলো যেন হঠাৎ চারিদিকে কিরকম চুপচাপ হয়ে আসছে। বাবা পুকুরটাকে এড়িয়ে চলতে বলতেন, কোনোদিন কারণ বলেননি, কিন্তু আজ অন্য অনেক কিছু জেনেছি। সেই কারণ যাচাই করতে আমাকে পুকুর পাড়ে যেতে হবেই, এক্ষুনি। শেষ কথাটা যেভাবে বলে উঠল অনিশ, আমার মোটেই ভালো লাগলো না। কিরকম যেন একটা হিংস্র ও ধারালো ভাব আছে তাতে। মানে এই রাত্রিবেলা পুকুর পাড়ে যাবি কেন? বিশেষত তোর বাবা যখন বারণ করে গেছেন। এক মুহূর্তের জন্য অনিশ তাকিয়ে রইল আমার দিকে, তারপর এক ঝটকায় আমাকে ঠেলে ফেলে দিয়ে পুরো ঘুরে দৌড়লো সিঁড়ির দিকে। অনিশ দাঁড়া, অনিশ দাঁড়া, অনিশ! এক অজানা আতঙ্কে এক ভয়ার্থ চিৎকার বেরিয়ে এলো আমার গলা দিয়ে আপনা আপনি, কারণ অনিশের এই হঠাৎ ঝটকাতে মনে হচ্ছে এক উন্মাদনার বশে তার দেহে অমানসিক শক্তির সঞ্চয় হয়েছে, যা আমার পক্ষে রোধ করা অসম্ভব। প্রায় সঙ্গে সঙ্গে ওর পিছনে দৌড় লাগালাম আমি। কি যেন ওর মাথায় চেপেছে, ওই জানে। আটকাতে হবে ওকে, কিন্তু কি করে আটকাবো জানি না। ঊর্ধ্বশ্বাসে ছুটলাম অনিশের পিছনে, কারণ সে যে অনেকখানি নিচে নেমে গেছে বুঝতে পারছি তার পায়ের আওয়াজে, যদিও সে মোটেই এইভাবে দৌড়ঝাঁপ করার ছিল নয়। যখন সিঁড়ি দিয়ে ফ্ল্যাটের একদম তলায় নেমেছি তখন কোয়ার্টার ঘড়ির আওয়াজে বুঝলাম 7:30 বাজলো। সঙ্গে সঙ্গে এক তীব্র আলোর ঝলকানি মিশ্রিত দমফাটা বাজ পড়ার আওয়াজে আমার চোখ, কান, মন সাময়িকভাবে একেবারে নিশ্চল হয়ে গেল। ছাদে বসে থাকতে মেঘের কোনো চিহ্নই দেখিনি, তাহলে বাজ পড়ে কি করে? মনে হচ্ছে যেন একেবারে পুকুরের মধ্যেই পড়েছে। কিন্তু অনিশ সে কোথায়? প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে একটু ঠাওর হতেই দেখি অনিশ তার ফ্ল্যাটের গাড়ির পার্কিং লটে চবুথবু হয়ে বসে আছে। যেভাবে দৌড়চ্ছিল সে, তাতে এতক্ষণ পুকুর পাড়ে থাকার কথা, এবং যদি এই সময় সে সেখানে থাকতো তাহলে কি হতো ভাবতেই শিউরে উঠলাম আমি, কারণ বাসটা যে ওখানেই পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। মোক্ষম মুহূর্তে ও যে কারণেই হোক আটকে গেছে সেটাই বলাই বাহুল্য। এক নিমেষে ওর কাছে গিয়ে পৌঁছতেই কিরকম ভাবলেশীন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো, তারপর তার গলা পেলাম। আমি এখানে এলাম কি করে বলতো? প্রশ্নটা শুনে আমার শিরদাঁড়ায় একটা শিহরণ খেলে গেলেও নিজেকে সামলে নিলাম, কারণ খেয়াল করলাম যে তার গলা একেবারে স্বাভাবিক, এবং তার মধ্যে সেই কিছুক্ষণ আগে একটা হিংস্র ধারালো ভাব ছিল সেটা একেবারে নেই। কিসের ঘরে যে ছুটছিলাম জানি না। আমার সাহায্যে উঠে দাঁড়িয়ে অনিশ বলল, তারপরে একটা কিছুতে হোঁচট খেয়ে পড়ে গেলাম। কয়েক মুহূর্তের জন্য বোধহয় সেন্সলেস হয়ে গিয়েছিলাম। জিনিসটা কি বলতো? অনিশের হাঁটু আর কুনুয়ের কাছটা সামান্য ছড়ে গিয়েছিল, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে ওর সঙ্গে আমিও খোঁজাখুঁজি করছিলাম। এমন সময় অনিশেরই চাপা উল্লাসে বুঝলাম সেই জিনিসটা সে খুঁজে পেয়েছে। কিছুই না, একটা পাতলা লোহার ছড়। মাটি থেকে সামান্য উঁচিয়ে একটা ঘোড়ার নালের মতো শেপ নিয়ে বেরিয়ে আছে। আবছা আলোতে পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা। রাত্রির বেলা ওখান থেকে কেউ অনিশের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটলে পায়ে হোঁচট খেয়ে পড়বেই, এবং অনিশের মতো সামান্য চোটের ওপর দিয়ে নাও পার পেয়ে যেতে পারে। সে কথাটা ভেবে অনিশ এগিয়ে এসে ছড়টাকে মাটি থেকে টেনে তোলার চেষ্টা করল। আমাদের দুজনেরই দম বন্ধ করা ঘাম ছুটিয়ে সে মাটিতে বসানো ঘোড়ার নালের আকৃতির লোহার ছড় অনিশের ওই আলতো টানে সম্পূর্ণ সলিড অবস্থা থেকে আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে ঝুরঝুরে হয়ে পরিণত হলো খয়েরি রঙের গুঁড়োতে। সেই দমবন্ধ রুদ্ধশ্বাস করা অবস্থায় শুনলাম অনিশের ধরা গলা। দেবীপ্রসাদ সিংহ নিজের গরিব মুসলমান প্রজাদের ওপর উইলিয়াম টেগার্টের এমন অত্যাচার সহ্য করতে না পেরে তাকে চরম শিক্ষা দেবার অভিপ্রায় সহিষ্যে যে তার ঘোড়ার নাল পাল্টাবার ছলে একটা ধারালো অস্ত্র তার ঘোড়ার খুঁড়ে আটকে দেন, আর সেটাই হলো টেগার্টের মৃত্যুর কারণ। তারপর সেদিন সন্ধে প্রায় 7:30টার সময়, অর্থাৎ এখন থেকে ঠিক 200 বছর আগে, স্নান করতে গিয়ে বজ্রবিদ্যুতে মৃত্যু হয় দেবীপ্রসাদ সিংহের, তার নিজের ভিটের এই পুকুরেই।
তো শেষ হলো আজকেকার গল্প অনির্বাণ বসুর লেখা জোড়া মৃত্যু রহস্য। গল্প পাঠে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে পাঠক রাজদীপ, অনির্বাণ, শিবেন্দু, উইলিয়াম ট্রেগার্ট, রাজু আঙ্কেল, দুধওয়ালা, স্বপন। অ্যান্ড লিসনিং টু দি নাইট অফ থিলস এভরি সানডে অ্যাট 8 PM। শুনতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।